আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আপনি একটু আপনার পরিচয়টা দিয়েন আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে। আ জি, অনিচ্ছের উদ্দেশ্যে আমি মোহাম্মদ ফিরোজ কবির। আমার বাসা গাইবান্ধা। আমি এই ওরেন ট্রাভেলসের একজন এসি বাসের চালক। ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ আলমগীর হোসেন। জি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং পাশাপাশি ফেসবুকে একটা পেজ আছে। তার নাম হলো ট্রাভেল উইথ এএমএইচ। এই পেজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, তো আমরা আসছি আজকে একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার আরকি, এই আর কিছু না। তো আমরা আসলে ১ম এ জানতে চাচ্ছিলাম এই আপনার পরিবহন জগতে আসার জি। এই মূল অনুপ্রেরণাটা কি? বা মূল অনুপ্রেরণাটা কি আরকি? যে জন্য আসলে পরিবহন জগতে আসা? ও আমার আসার পরিমাণ হচ্ছে যে আমার বাবা একজন ড্রাইভার ছিলেন। ছোটবেলায় আমি যখন ক্লাস 6 এ লেখাপড়া করি, তখন তো মোটামুটি অনেক সবই বুঝি। ক্লাস 6 এর ছাত্র তো অনেকেই বোঝে যে আমাদের নিজস্ব গাড়ি ছিল, পরিবহন ছিল। আমার বাবাই ড্রাইভ করতো, উনি নিজেই চালাইতো। কিন্তু মাঝে, মাঝে আমি মানে গাড়িতে উঠে স্টার্টিং এ একটু মানে ওই হেল্পার আমাকে একটু নড়াচড়া শিখায়। শিখাতে আচ্ছা, আচ্ছা। তখন একটা নেশা এসে যায় আরকি। আচ্ছা, আসার পরে আমাদের আবার ফ্যামিলি ২ টা, আমার মা ২ টা। তো যেকোনো দুর্ঘটনার কারণে গাড়িটা একটা দুর্ঘটনা করে ফেলে। আচ্ছা, তখন বাবা গাড়িটা বিক্রি করে দেয়। দেওয়ার পরে বাবা বাইরের গাড়ি চালায় আবার তখন। তখন বাবা যখন রংপুর থেকে জলঢাকা ডালিয়া রোডে গাড়ি চালায়, তো মাঝে, মাঝে টাকা আনতে যেতাম আমি আমার বাবার কাছে। তো আমাকে মানে ব্যাংক ভরে খুচরো পয়সা দিত। তখন তো খুচরো পয়সার দাম ছিল না। আচ্ছা, আচ্ছা। ব্যাংক ভরে পয়সা দিত, মানে বাসায় এসে ভেঙে দেখতাম যে অনেক টাকা। ১০-১২ দিন পর, পর যাইতাম বাবার কাছে টাকা আনতে। তো তখন থেকে আসলে উদ্দেশ্য যে এত কাঁচা টাকা এই পরিবহন জগতের ভিতরে ছিল। তখন আমি ক্লাস 8 এ উঠছি। ওঠার পর থেকে আমি আবার আমার বাবার পদ্ধতি বেছে নিয়েছি। যে আসলে আমার বডি ফিটনেস ও তেমন এটা না। তখন অনেকেই বুঝি। এত বড় ধরনের চাকরি আমার হতে পারবে না। যেহেতু আচ্ছা। চেহারা ছোট, ফিটনেস খারাপ। এর উপর বেসিস করেই পরিবহন জগতে গিয়েছিলাম। এবং তখন আমার বয়স কত হবে? 15.5-16 হবে সম্ভবত। ক্লাস 8 এ যখন আমি লেখাপড়া করি। তখন থেকেই আমি মানে ছোটবেলা থেকে হাত সেটিং ছিল আমার। তারপর থেকে আমি গাড়ি চালানো শুরু করে দেই। তার মানে অল্পদিন হেলপারি করেছিলাম আরকি। মানে অলরেডি আমার হাত সেটিংই ছিল আমাদের পরিবহন থেকেই। তাহলে আপনার ওস্তাদ কে হলো তাহলে এই অর্থে? আমার ওস্তাদ ছিল মানে আমার বাবার সঙ্গে যে হেলপারি করতো, ওকে বলা যায় নাকি মূলত ওস্তাদ। আচ্ছা, আচ্ছা। মানে যখন বাসার সামনে গাড়ি রাখতো, বুঝতে পারছি। ও আগাইলে নিত, পিছায় নিত। এইভাবেই তখনই একটা স্বপ্ন ছিল যে আমার বাবার গাড়ি ছিল, আমারও গাড়ি হবে। তো আমি আবার নিজেই গাড়ি কিনছিলাম ২ টা, আমার বড়, বড় ট্রাক কিনছিলাম। এই পরিবহন চালানো পয়সা দিয়েই। তবে গাড়ি দুটো অল্পদিন বিক্রি করে দিয়েছি, নাই অবশ্য এখন। ওইজন্য আবারও আমাদের এই ওরেন ট্রাভেলস এ আমি দীর্ঘদিন থেকেই চালাচ্ছি। আবার এই ওরেন ট্রাভেলস এরই মার্সিডিজ বেঞ্জের এসি বাস চালাইতেছি। আচ্ছা, আচ্ছা। ওরিয়েন্টাল ট্রাভেলস আপনি কতদিন থেকে আসেন? ওরেন ট্রাভেলস চালানোর বয়স মেক্সিমাম ৭ বছর হয়ে যাবে আমার। ওরেনেই। আমি আগে হাইগার চালাতাম। আচ্ছা, আচ্ছা। মানে নন এসির থেকে শুরু করে হাইগার। এই হাইগার যখন নেমে আসে তখন আমার গাড়িটা বিক্রি করা হয়। মহাজন মানে মাঝে, মাঝে বলতো তোমার গাড়ি বিক্রি করো, গাড়ি বিক্রি করো। অনেক দামি গাড়ি, হাইগার চালাইবা। বেতন বেশি। মানে অনেকটাই লোভ লালসা ছিল। আর ওই ট্রাকের ভিতরে পরিশ্রমও বেশি হইতো। ফ্যামিলিগতভাবে আবার বাইরে গেলে তো ১৫-২০ দিনের আগে বাসায় আসা হয় না ট্রাক চালাইলে। ছেলে মেয়েরা বলতেছে আব্বু গাড়ি বিক্রি করে দাও। তারপর থেকে আবার এই যে মার্সিডিজ চালাইলাম। হাইগার থেকে আবার এই মার্সিডিজে আসছি। হিলি রোডে, ঢাকা হিলি জয়পুরহাট চালাইতেছি। আচ্ছা, আচ্ছা। এখন এই গাড়িটি আপনি এখন জি, হিলি রোডে আছেন আরকি। জি, এই গাড়িটা নতুন নামছে ঈদে। আচ্ছা, আচ্ছা। এই ঈদেই নতুন নামছে। এর আগে আমি রংপুরে মার্সিডিজ চালাতাম। যাক সাহেব আবার এখানে আমাকে মানে অল্টার করে দিয়েছে। বুঝতে পারছি। মানে এই পরিবহনের ভিতরে সর্বোচ্চ সিনিয়র পার্সন হিসেবেই আমি আরকি। যার জন্যই যখন যেটাই নতুন পরিবহন নামে তখন আমাকে এই পরিবহনই সাহেব পাঠায় দেয়। তাহলে আপনার টোটাল পরিবহন জগতের অভিজ্ঞতা কত বছরের তাহলে? আমার তো বর্তমান বয়স চলতেছে ৪৬ বৎসর। আচ্ছা। ৪৬ এর ভিতরে আমার গাড়ির ড্রাইভিং বয়সই চলতেছে আপনার ২৭ বৎসর।
ড্রাইভিং বয়স 27 বছর চলে আমার। 27 বছর অলরেডি আপনার ড্রাইভিং লাইফ পার হয়ে গেছে। পার হয়ে গেছে। হিউজ টাইম বলা চলে একবারে। জি। আচ্ছা। মানে ওই জন্যই মানে ওই যে হেল্পারি চোরবাজারি কম করে রাখছে, যেহেতু নিজেদের পরিবহন ছিল, ওখান থেকেই হাটটা সেটিং ছিল। আসলে আমরা তো জানি আমাদের দেশের জন্য ওয়ান ইজ দ্য বেস্ট চয়েস আর কি, পরিবহন জগতের বা জি। পরিবহন মালিক যারা আছে। আপনি হাইগারকে কি রকম রাখতেছেন আপনি অপশন? না, হাইগার তো আপনার হুন্দাই বলা চলে। হাইগার আমি চালালাম, তো হাইগার আপনার হুন্দাইয়ের পাশাপাশি সবই হুন্দাই, শুধু আপনার ইঞ্জিনটা ছিল জাপান, এতটুকুই ডিস্টেন্স। তবে সর্বোচ্চ ভালো পরিবহন মানে হুন্দাই এবং হাইগার। তার পাশাপাশি এই যে মার্সিডিজ বেঞ্জ, এটাও খারাপ না, এটা অনেক হাইগার সুন্দর গাড়ি। আপনি বলতেছেন মোটামুটি অনেক ভালো গাড়ি জি। আমাদের রোড কন্ডিশন হিসেবে। জি, রোড কন্ডিশন হিসেবে মোটামুটি ভালো গাড়ি। আচ্ছা, তো আপনার আপনি যেহেতু আপনার লং রুট কোনটা ছিল আপনার সবচেয়ে? যেমন আমাদের হলো বলা চলে কক্সবাজার থেকে যদি রংপুর হয়, এটা আমাদের অনেক লং রুট জি আমাদের জি দেশের হ্যাঁ। জন্য। না আমি ঠিক আবার আছে? যে আমার এরকম আপনি লং রুটে গাড়ি চালাইছেন? হ্যাঁ, আমি সুন্দরগঞ্জ থেকে চট্টগ্রাম গাড়ি চালাইছি। সুন্দরগঞ্জ থেকে? সুন্দরগঞ্জ থেকে আচ্ছা আচ্ছা, চট্টগ্রাম। কোন গাড়ি ছিল সেটা? এটা আমার অনামিকা পরিবহন, আচ্ছা, সুন্দরগঞ্জের অনামিকা। মহাজনের অর্ণব এবং অনামিকা। বুঝতে ওই পারছি। ওইটা নাই আর, এখন ব্যান্ড হয়ে গেছে। তারপরে চালাইছি হানিফে, ছিলাম দীর্ঘ সময় ঢাকা থেকে পঞ্চগড়, ঠাকুরগাঁও নিঃসঙ্গেল পঞ্চগড়ে আচ্ছা ছিলাম, আচ্ছা, প্রায় ওখানে 1 যুগ কাটাই দিছি। হানিফে 12 বছর কাটাই দিছেন আপনি? 12 বছর হানিফে কাটাই দিছি। মাশাআল্লাহ, তো অনেক সময় হানিফে আপনি লং টাইম বাই করছেন। শ্যামলীতে প্রায় 1 বছর কাটাইছি, চট্টগ্রাম রুটে, গাইবান্ধা থেকে চট্টগ্রাম। গাইবান্ধা থেকে চিটাগাং? জি, চিটাগাং। এটা তো লং রুট অনেক। হ্যাঁ। তারপর যেহেতু আমাদের সাহেবের বাসা গাইবান্ধা, আমাদের বাসাও গাইবান্ধা পাশাপাশি, তখন থেকে আবার এই ওয়ারেন ট্রাভেলস এখানেই আছি। আচ্ছা, আপনি আমাকে একটু করবেন যে এই আপনার দীর্ঘ পথ চলার ভিতরে জি। ভয়ানক কোনো কাহিনী আছে কিনা? না, এমন কোনো বড় ধরনের আল্লাহর রহমত বিপদ আপদ আমার জীবনে হয়নি। টুকটাক হয়েছে, গাড়ি চালার বয়সে হয়। সামনের গ্লাস 2টা গাড়ি ফেলাইছিলাম, এটা হানিফের সামনের গ্লাস পড়েছিল বৃষ্টির ভিতরে এমার্জেন্সিতে। আর হচ্ছে যে ওয়ারেন ট্রাভেলস এর ভিতরে আমি মানে এখানে RM2 চালাইতাম, ওটার একটু ব্রেক দুর্বল ছিল, ওখানে সাবধানের কারণে ওই গাড়িটা একটু গ্লাস পড়েনি, কিন্তু একটু ফাটছিল। তবে আমার জীবনে ছোটবেলার থেকে আসলে আমি সবাইকে সম্মান দিয়ে গাড়ি চালাই, সে ছোট হোক বড় হোক যাত্রী হোক আর যাই হোক। আচ্ছা আচ্ছা, এর কারণে আল্লাহর রহমতে আল্লাহ বিপদ আপদ থেকে আমাকে রক্ষা করে। তবে 27 বছর গাড়ি ড্রাইভিং এর বয়সে আমার শরীর থেকে 1 ফোঁটা ব্লাড কখনো আজ পর্যন্ত বের হয়নি, ইনশাআল্লাহ। তো ভাই আপনি বললেন যে এর আগে আপনার একটা বাস জি সামনের গ্লাস ভেঙে পড়ছিল, জি। তো ওই ইতিহাসটা একটু আমাদের অডিয়েন্সের ক্ষেত্রে বলেন, আসলে ওখানে কি হয়েছিল, আসলে মূলত কি ঘটনা? ওইটা হচ্ছে যে আমি RM2 গাড়িটা চালাই যখন, স্পিডে যাইতেছি, গাড়ি যাইতেছি, তখন হচ্ছে আপনার কড্ডার মোড়ের আগে। তে আমার সামনে যেগুলো গাড়ি ম্যাক্সিমাম স্পিড মোটামুটি 85-90 ছিল। আচ্ছা, কোন রাত্রির বেলা, অবশ্য ঘটনাটা রাত্রির বেলা। সার্জন করছে কি, ওখানে একটা সামনের গাড়িকে সিঙ্গেল ফেলেছে হঠাৎ করে। তো ও এমার্জেন্সি ভাবে ব্রেক করছে, ওর পিছনে মানে 3 গাড়ি, আমরা ওই সঙ্গে ওর পিছলে 3 গাড়ি মারিয়ে দিছে। আমি লাস্টে ছিলাম পিছনে। তা আমি দেখতেছি এমার্জেন্সি ব্রেক মারতে 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 ব্রেক একটু স্লো ছিল আমার, তো হালকা করে যে একটু যা ছোঁয়া লাগছে, লাগাতে আমার সামনের গ্লাসটা যদিও বা ফেটে গেছে, কিন্তু বাদ হয়ে গেছে আর কি, চুচ্চুরের মতন হয়ে গেছিল। এতটুকুই আমার জীবনের দুর্ঘটনা বড় ধরনের। আচ্ছা আচ্ছা, তো আপনার জীবনে ওই ড্রাইভিং জগতে কোনো ভৌতিক কোনো কাহিনী নেই? না, ভৌতিক বলতে তো মানুষ অনেকেই বলে যে রাস্তার মাঝখানে নাকি অনেক কিছু দেখা যায়, বহুত কিছু দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, তা আমার জীবনে এরকম অবশ্য হয়তো কখনো দেখিনি, মানে শুনছি অনেকেই বলে আমার সঙ্গে রেলিভার যারা ছিল, যে অনেক সময় রাস্তা দেখা যায় যে ওই এক জায়গায় গেলে 2টা বা 3টা। তবে আমার জীবনে এরকম কখনো পড়েনি বা আমি দেখিনি কখনো। আচ্ছা আচ্ছা। আর আপনার জীবনে এই ডাকাতির কোনো নেই? না, আমার জীবনে ডাকাতির ঘটনা ঘটেনি, তো আমাদের পরিবহন করছে, আচ্ছা আচ্ছা, কিন্তু আমার জীবনে এরকম কখনো রাস্তা মানে রোডে হয়নি কখনো। রোডে কখনো হয় নাই না? না, হয়েছিল মানে আমি যখন অনামিকা গাড়ি চালাই, গাইবান্ধা থেকে সুন্দরবন থেকে ছায়দাবাদ অনামিকা পরিবহন, হ্যাঁ, বেশি দূরে না, ওটা আমাদের বাসার পাশেই, ঢোলবাঙ্গার পাশেই। ওখানে গাড়ি দেখার পরে গাছ ফেলে দেয়, কিন্তু আমি ওখানে ব্রেক দিছি, যেহেতু আমার বাড়ি ওখানে পাশাপাশি বাড়ি। হ্যাঁ হ্যাঁ, আসলে তেমন একটা যাত্রী ছিল না ওই দিনে, মানে খালি গাড়ি ঈদের পরে যাইতেছি। আচ্ছা নিচে দেখলাম, আমি ব্রেক দিছি, হয়তোবা ওরা
কেন যে উঠে আসলো না আমি জানি না। তা আমি দেখতেছি নিচে 5-7 জন বসে রয়েছে, বাম পাশে তাকাইছি। পরে আবার আমি ব্যাগে দিছি, ব্যাগে দিয়ে গাড়িটা ডাইন দিয়ে বের করে নিয়ে গেছি। হয়তো ওরা ভাবছে যে গাড়িতে লোকজনই নেই, এখানে আর কি চিন্তাই করে আর কি পাবো বা কি না ও, করবো। মানে গাছ, রাস্তার মাঝে গাছ ফেলানো ছিল, আপনি ব্রেকও দিছিলেন, বেরেকও দিছি, কিন্তু ডাকাতরা আপনাদের কিন্তু গাড়িতে ওঠে নাই। না যে আমার গাড়ি খালি গাড়ি, আচ্ছা, নিলে আমাদের কাছ থেকে ফোন টোন বা যেটুকু আছে এতটুকুই নিতে পারবে। এই জন্য তারা। যার জন্য আমি গাড়িটা হাই রিস্ক নেইনি যে হয়তো গাছের উপরে পার হইতে যায় আমার গাড়ির ক্ষয়ক্ষতি হইতে পারে। আচ্ছা, তখন আমি ব্রেক দিয়ে দেখি যে বাম পাশে হেল্পার বলতেছে, আমি বললাম যে তো কয়জন দেখা যায় মাথা, তারা বলতেছে ওস্তাদ 7 জন নিচে বসে আছে। ওটা স্পষ্ট আমি দেখেছি, কিন্তু পরে ওরা ওঠেনি। আমি গাড়ি ব্যাগে দিছি, ব্যাগে দিয়ে আবার ডাইন দিয়ে কেটে নিয়ে বের হয়ে চলে গেছি। আচ্ছা। আপনার পরিবহন জগতে প্রথম দিনের অভিজ্ঞতা বলবেন, যে প্রথম দিন যখন একটা বড় কোনো পরিবহনে চান্স পেলেন, তো সেই দিনের অভিজ্ঞতা কি ছিল, কিরকম ছিল আর কি? না, স্বপ্ন তো মনের ভিতরে ছিল যে আসলে আমি গাড়ি চালাবো, একটাই স্বপ্ন ছিল জীবনে। যার জন্য আমার ওস্তাদ ছিল যারা, ওনাদেরকে মানে খুব সম্মান করতাম। মানে আমি যা ইনকাম করছি আমার ওস্তাদের পিছনে ঢেলে দিছি। আমার স্বপ্ন যে আমি আগামী দিনে আমি ভালো রাস্তায় পৌঁছবো, যে আমি হেলপারি এবং চোরবাজারি করবো, মানে ড্রাইভিংই করবো, এরকম একটা মনের ভিতরে আমার স্বপ্ন ছিল। তা আসলে আমি যখন ওই সুন্দরগঞ্জ রোডে গাড়ি চালাই, অনামিকা পরিবহন চালাই, ওখানেই হেলপারই ছিল। ওই ওই রোড থেকেই আবার ওখানেই মহাজনের যখন গাড়ি কিনলো, ওই মহাজনের ওখান থেকেই প্রথম আমার জীবনের ইতিহাস। ওখান থেকে ঢাকার আমি বেডফোর্ড গাড়ি চালাই। তখন তখন তো ছায়দাবাদে আমি গাড়ি চালাই, মহাখালী গাড়ি চালাই। আসলে তখন তো হোস্টেল মোস্টেল কিচ্ছু নেই, মাথায় করে ডালিত করে ভাত নিয়ে আসতো, ওখান থেকে আমরা নিয়ে নিয়ে খাইতাম। ছায়দাবাদে মোড়ে ভাত নিয়ে এসে বসতো ডালিত করে। আচ্ছা, আচ্ছা। তাহলে আমি অনেক তাহলে দিন আগে বোঝেন থেকে গাড়ি চালান। কবে থেকে, হ্যাঁ জি, কতদিন থেকে তাহলে গাড়ি চালাই ইনশাল্লাহ। তো ভাইয়া, রাস্তায় চলতে, জি বুঝছেন, ড্রাইভিং এর ক্ষেত্রে আপনি একজন যেহেতু সিনিয়র ড্রাইভার, জি যারা নতুন ড্রাইভিং শিখতে যাবে, নতুন ড্রাইভিং শিখবে যারা, বা যাদের ভিতরে ইচ্ছা আছে যে আপনার মতো সিনিয়র ড্রাইভার হবে, জি। তাদের আসলে কি কি ধাপ বা পদে অনুসরণ করা দরকার, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন আর কি, যারা নতুন ড্রাইভিং শিখতে যাচ্ছে? এই নতুন ড্রাইভিং শেখা ভালো, ড্রাইভিং পদ্ধতি যাদের ইচ্ছা আছে সেটা হচ্ছে ধৈর্য থাকতে হবে, আচ্ছা, রাগ কন্ট্রোল রাখতে হবে, হট মেজাজ হওয়া যাবে না, এবং ওস্তাদদেরকে বা যাত্রীদের সঙ্গে হট হওয়া যাবে না। মানে মেধাবী টাইপের যদি তার সৎ নিয়ত থাকে মনের ভিতরে যে আসলে আমি মানুষের মতন মানুষ হব, তাহলে অবশ্যই সে ঠান্ডা মেজাজি লোক হতে হবে এবং ধৈর্যশীল হতে হবে। যেমন আমারই বিষয়ে বলতেছি যে একটা গাড়ি আমাকে পারাপারি করে অনেক জুনিয়র পাচ্ছেন, আমারই হেল্পারই দেখা যায় যে ডাইনে বামে বাউলা বালি হুরুম ধুরুম করে যাইতেছে। কিন্তু আমরা গাড়ি চালাবো যে আমি 120 চল গাড়িটা নিয়ে আমি যত স্পিডে ব্রেক করি না কেন আপনি বুঝতে পারবেন না যে আমার গাড়িটা ব্রেক হচ্ছে। এত ঠান্ডা মেধাবী ভাবে আমি গাড়ি চালাই, কন্ট্রোল ক্যাপাসিটি। আসলে এরকম মনোভাব যাদের ভিতরেই আছে, তারা ঠান্ডা মেজাজি লোক হলে অবশ্যই অতি তাড়াতাড়ি সক্ষম যে এরা সফল হবে ভালো আর কি। সফল হওয়ার একটা ইচ্ছা থাকবে তাদের। আসলে এই প্রতিযোগিতামূলক যে আমরা গাড়ি চালাই, জি দেখবেন যে আসলে আমরা রোডে উঠতে গেলে কার আগে কে যেতে পারি, এরকম একটা প্রতিযোগিতা থাকে থাকে, হ্যাঁ। রোডের ভিতরে। এই বিষয়ে আপনার আসলে কি বলেন? না এটা তো সম্পূর্ণটা খামখেয়ালি। আর এখন বর্তমান পরিবহনটা হচ্ছে যে আমরা এখন নর্মাল গাড়ির ভিতরে যেটা, যে আমি সামনে টবে যে ওই গাড়িটার আগে গেলেই হয়তো বা আমি 2টা 4টা যাত্রীর বেশি পাবো, এই জন্যই এগুলো পাগলামি টাইপের গাড়ি চালায় ওরা। কিন্তু আসলে চেয়ার কোচের ভিতরে আমাদের এই ওরেন ট্রাভেলস এর ভিতরে সর্বপ্রথম সবগুলো ড্রাইভারই, ম্যাক্সিমাম ড্রাইভারই আমরা যারাই আছি সিনিয়র পার্সন, এবং মহাজন ড্রাইভার নিলে আমি পুরোনো হিসেবে ড্রাইভার হিসেবে আমার কাছে সে পরামর্শ করে আসলে, ফিরোজ এত নম্বর গাড়িতে ড্রাইভারের প্রয়োজন, দেখো তুমি 2টা বা একটা ভালো ড্রাইভার দেখো কাকে দেওয়া যায়, কোন গাড়িতে কি হবে। এতটুকু সম্মান আমি এখানে পাই বিদেই এই পরিবহনের ভিতরে আমি দীর্ঘদিন থেকে আছি এখানে। বুঝতে পারছি। এবং তারা আমার পাশে দাঁড়ায় আমার ছেলে মেয়ের বিপদে আপদে বা যে কোনো কাজে। স্যারকে বলি যে স্যার আমি একটু সমস্যা বলছি, সেও আমার দিকে তাকায়। এবং যতগুলো এই পরিবহনে নতুন নতুন পরিবহন নামে, এবং সেটা সম্পূর্ণ আমার হাত দিয়ে উদ্বোধন আগে হয়ে যায়। আমাকেও এই দিক দিয়ে ভালো লাগে, যার জন্যই। তাহলে ওরিন ট্রাভেলস এ আপনি অনেকদিন থেকে কর্মরত জি আছেন, তাহলে আমাদের ওরিন ট্রাভেলস এর যে সেবা, যাত্রী সেবা, জি। এই বিষয়ে একটু সংক্ষেপে কিছু বলেন আর কি। সর্বোচ্চ আমার মনে হয় যে বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ ভালো সেবা থাকলে একমাত্র ওয়ারেন ট্রাভেলস এর ভিতরেই আছে। কারণ মহাজনেরা আমাদেরকে ভালোবাসে,
অন্য পরিবহন, সব পরিবহনের চেয়ে আমাদের পয়সা বেশি, এবং সবার চেয়ে আমাদেরকে মহাজন দাম দেয়, সম্মান দেয়, যার কারণে আমরা কোনো প্রকার লোকাল সার্ভিসের ওইদিকে তাকাই না। আমরা মোট কথা যে আমরা যে রাস্তায় একটা লোক সিঙ্গেল দেবে বা নেবো বা দাঁড়াবে এরকম প্রশ্নই আসে না। এই সেবাটার কারণেই। আর আমাদের গাইড যারা আছে এরা অবশ্যই ম্যাক্সিমাম আইএ পাশের নিচে এরা নাই, মানে সর্বনিম্ন ইন্টার পাস। সুপারভাইজারের জন্য। জি, এর নিচে নাই। আচ্ছা, এবং সবাই মেধাবী, যার কারণেই আমাদের পরিবহনটার ভিতরে আর যারাই আছি একদম নর্মাল ফ্যামিলির, এই অরিন ট্রাভেলস এর ভিতরে ম্যাক্সিমাম নর্মাল ফ্যামিলির লোক নাই বলতেই চলে আমার মনে হয়। কারণ এমন কোনো স্টাফ নেই যে যারা একটা মানে শতকরা 80% ভিতরে সবারই মোটরসাইকেল আছে এবং সবারই বাড়ি বিল্ডিং, সবাই সচ্ছল ভাবে আছে। এখানে আসে যারা তো শখে, আমি মনে হয় যে শখের ভিতরেই ম্যাক্সিমাম সুপারভাইজাররা এখানে আসে আমাদের, কারণ এত শিক্ষিত লোক এই পরিবহনে আসছে, যার কারণে আমাদের যাত্রী ওরা খুব সুন্দরভাবে কথা বলে এবং বাড়তি আমাদের কোনো লোভ লালসাও নাই। মহাজনও আমাদেরকে দিকে তাকায় ভালোবাসে, গাড়িও আমাদের ভালো। তাই আমি আশা করি দীর্ঘদিনের জন্য অরিন ট্রাভেলস আরো উন্নতির দিকে আগায় যাচ্ছে ইনশাল্লাহ। গাড়ি মহাজন নতুন নতুন কিনতেছে, মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি, যেটা অন্য অন্য মহাজনের হাতে কিনতেছে না। আসলে এখনকার সময়ে আমরা দেখতেছি যে জি। প্রায় পরিবহন গুলা লিল্যান্ডের দিকে, অশোক লিল্যান্ডের দিকে ঝুঁকতেছে আর কি, যে ইন্ডিয়ান গাড়িগুলা। জি, তো ওরিয়েন্ট ট্রাভেলস এদিক দিয়ে আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে, এখন, জাপানের ভিতরেই আছে, জাপানের ভিতরে আছে এবং মার্সিডিজ ব্যান্ড অনেক, জাপানির পাশাপাশি মার্সিডিজ ব্যান্ড মানে অনেক ভালো। এটাও ভালো ভালো পরিবহন একটা আর কি, যার মানে ব্রেকের জন্য একটা লাইফ ইস কম, রিলেটার আছে, এপিএস ব্রেক আছে, এবিএস ব্রেক সব, এবিএস ব্রেকের গাড়ি। এই গাড়িগুলো দুর্ঘটনা খুব সীমিত হয়, হবে না টুকটাক হয়, কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনা হবে না, শুধু ড্রাইভারের চোখে ঘুম না আসে। আমার বিশ্বাস যে কখনোই এই পরিবহনটা মানে বড় ধরনের ঘটনা ঘটবে না। আর ইনশাল্লাহ এত বড় ধরনের ঘটনা এখন পর্যন্ত অরিন ট্রাভেলসে ঘটেনি, যা অন্যান্য পরিবহনে ঘটেছে। বুঝতে পারছি। তো ফিরোজ ভাই, আপনার থেকে আমরা অনেক মূল্যবান পেলাম। তবে আরেকটা বিষয় আমার জানতে ইচ্ছা করতেছে, সেটা হচ্ছে হলো যে ধরেন আমরা গাইবান্ধা যদি সার্ভিসের কথা চিন্তা করি, যদিও আমারও বাড়ি গাইবান্ধা, জি, তো আলহামরা আর হচ্ছিল অরিন, যাত্রীরা কিন্তু এই দুইটাকেই প্রাধান্য দেয় বেশি, তারপরে অন্য কিছু আর কি। যেমন আমিও যদি গাইবান্ধা থেকে ঢাকা আসতে যাই, প্রথমে যাই যে গাড়িটা আগে পাই, হোক অথবা আলহামরা অথবা অরিন, যার আগে সিরিয়াল আছে সেটা দিয়ে চলে আসি, কারণ দুটারই মোটামুটি সার্ভিসের মান ভালো। তাহলে এই ক্ষেত্রে আপনাদের পরিবহনে ভ্রমণের বিষয়ে যাত্রীদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে অবশ্যই বলতে পারেন একটু আমাদের মাধ্যমে। না, সেটা হচ্ছে যে আলহামরা এবং অরিন আছে, ঠিক আছে। আলহামরা এক সময় ছিল, আমরা যখন হঠাৎ আমাদের আত্মীয় স্বজন ঢাকায় আসতো আমরা তখন আলহামরাই দিতাম, কিন্তু যখন আমাদের পরিবহন নেমে গেল, যেহেতু আমাদের এলাকার গাড়ি এবং এলাকাবাসী ওই হিসেবে বেছে নিয়েছে যে আসলে এলাকার গাড়ি, এলাকার লোকজনই যাতায়াত উত্তম, আর গাড়িগুলো আমাদের ভালো এবং অত্যন্ত পয় পরিষ্কার আমাদের গাড়িও। কিন্তু তো আলহামরা ওরা টানে, ঠিক আছে, আমাদের গাড়ি টানে, কিন্তু আমাদের টানটা হচ্ছে যে মানে বাউলি করে যে আমরা টানাটানি করি এইরকম কোনো টানাটানি না। আমাদের এখানে একদম জুনিয়র পার্সেন্ট ড্রাইভারকে আমরা দেই না গাড়ি, সবাই সিনিয়র পার্সেন্ট ড্রাইভার। এবং আমার ড্রাইভিং অনেক যাত্রী আমি জিজ্ঞেস করি, আসলে আমাদের ড্রাইভিংটা পছন্দ করে ওরা, যে অরেন গাড়ি চললে যে সুন্দরভাবে এদের বাউলি এবং টানটুন ওই রকম নাই, খামখেয়ালি ভাবে এরা আর গাড়ি চালায় না। বুঝতে পারছি। এই জন্য আমাদের পরিবহনটা আসলে এই জন্য এই জায়গার যায় আগে যাচ্ছে ইনশাল্লাহ আমরা। আর মহাজন সবসময় নতুন গাড়ি নিচ্ছে, মার্সিডিজ বেঞ্জের গাড়ি, এই গাড়িগুলো অনেক ভালো, আমরাও চাই, আমরা ঝাঁকি লাগে না, অনেক দামি গাড়ি। মার্সিডিজ বেঞ্জে আপনি যত রুগী, আপনি স্টক করা রুগীগণ, ডেলিভারি রুগীগণ, যে কোনো রুগী আপনি ঢাকা গাইবান্ধা থেকে পাঠাবেন, ঢাকা থেকে যাবেন, ওরা বুঝতে পারবে না যে আমাকে ঝাঁকি লাগলো। হ্যাঁ, আমার মনে আছে যখন ওরিন ট্রাভেলস প্রথম নামে, আমার মনে হয়, আমার যদি ধারণা ভুল না হয়, 2016 সাল। জি, 2016 সালে তখন আমি ঈদের একটা টিকিট কাটি এই ওরিন ট্রাভেলস মহাখালী থেকে গাইবান্ধা। তো আমি আমার যাত্রার দিন আর কি, ঠিক 9টায় মনে হয় বাজছিল, আমি তখন 8:30টায় কাউন্টারে চলে আসি। দেন কাউন্টারে এসে জিজ্ঞেস করি আমার গাড়ির কি অবস্থা। তো ঈদের মধ্যে তো জ্যাম থাকে রোডে, ওই সময় প্রচুর জ্যাম ছিল রোডে। তখন আমার কাউন্টার থেকে জানানো হয় যে পরশুদিন যে গাড়িটা ছাড়ছে সেই গাড়ি এখন পর্যন্ত গাইবান্ধা পৌঁছায় নাই। তো এই গাড়ি গাইবান্ধা পৌঁছাবে, আসবে, তারপরে আপনি যাবেন। এখন আপনি ওয়েট করবেন কিনা এটা আপনার ব্যক্তিগত বিষয়। তার একদিন পরে ঈদ, আমি তো আর ওই সময় আর ওয়েট করতে পারি না। তো তারপরে আমি ওই টিকিটটা রিটার্ন করে আমি অন্যভাবে
বাড়ি চলে যাই, গাইবান্ধা যাই আর কি। তো ওই 16 সাল থেকে শুরু করে, তখন তো গাড়িও কম ছিল, জি। 2টা কি 4টা গাড়ি ছিল এরকম, এরকম 4টে গাড়ি দিয়ে আমার মনে নাই ঠিক, মানে রিপ্লেস কোনো গাড়ি ছিল না, যে একটা গাড়ি আমার গাড়ি পারলো না, যাত্রী টাইম মতো পৌঁছাইতে পারলো না, তখন অন্য একটা ব্যাকআপ দিল, যেটা অন্য পরিবহন এখন দেয়, বা এখন আপনারাও দিচ্ছেন আজকে এসে, জি যে আপনার একটা গাড়ি এখন টাইমে প্রেজেন্ট হতে পারে না, এর পরিবর্তে আমরা ব্যাকআপ গাড়ি দিয়ে টাইম কভার করতেছি, কভার করছে, যাতে যাত্রীদের কষ্ট না হয়। জি। তো ওই ছোট অরিন পরিবহন আজকে এত বড় হয়েছে, এর পিছনের গল্পটা, আপনি যেহেতু শুরু থেকে আছেন অরিন ট্রাভেলস এর, এর পিছনের যে গল্পটা আছে সেটা একটু আমাদের সাথে শেয়ার করতেন, আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে। না আসলে এটা তো সম্পূর্ণটাই একটা মনোভাব মানুষের জীবনে। আমাদের মহাজনেরও ইচ্ছা ছিল, এবং এত সম্মান দিত স্টাফদেরকে, স্টাফরা এই সম্মানের কারণে উনি যেভাবে আমাদের ডাকাক করে এবং ডেকে কথাবার্তা বলে, হয়তো অন্য অন্য পরিবহনের মহাজনের সঙ্গে কথা বলতে গেলেই হয়তো মনে হয় না যে বলতেই পারে। আর আমাদের যে এমডি মহাজন, তাদের আমি রাত 3টের সময় একটা মিস কল যায় তার ফোনে, সে সঙ্গে সঙ্গে ব্যাক করে বললে, ফিরোজ কি সমস্যা, কোথায় আছো, কেমনি কি, ভালো কি মন্দ। এই দিক দিয়ে আমার মহাজন অনেক অগ্রসর, এবং আমরা স্টাফেরও অগ্রসর ছিল। এক সময় গাড়ি কম ঠিক আছে, কিন্তু এখন আমাদের পরিমাণে ম্যাক্সিমাম প্রায় 60-এর কাছাকাছি, 55-60-এর মতন হয়ে গেছে গাড়ি আচ্ছা, অলরেডি। তবে আশা করি আর ওইরকম বিলম্বনা হবে না। তা আমাদের মহাজন আগানোর একটাই উদ্দেশ্য, এনার সৎ মনোভাব, স্টাফদেরকে সম্মান দেওয়া বা স্টাফ মহাজনকে সম্মান দেওয়া, যার কারণে আল্লাহর রহমত, উপরওয়ালার ইচ্ছে, এবং যাত্রীরাও ভালো মন্দ দেখতেছে, গাড়ির ড্রাইভিং ভালো, যার কারণে গাড়ির মান ভালো হিসেবেই আস্তে আস্তে অগ্রসর হয়ে যাচ্ছে আমাদের পরিবহনটা ইনশাল্লাহ। আমি দোয়া করি আমাদের পরিবহন আরো ইচ্ছা বড় অগ্রসর হোক, আমাদের মতন মেধাবী ড্রাইভার এবং সিনিয়র পার্সেন্ট ড্রাইভার দ্বারা পরিচালনা করুক। আসলে সেটাই, যাত্রীর মান যদি, যাত্রী সেবার মান যদি উন্নত হয়, জি, উন্নত তাহলে হয়, তার উন্নতিকে আটকায় রাখতে পারবে। পারবে। কারণ আমি যদি একবার একটা বাসে ধরেন অরিনে উঠলাম, জি, উঠে যদি আমি সার্ভিস ভালো পাই, তাহলে আমি অবশ্যই পরবর্তীতে আরো 2জনকে রেফার করবো অরিনে যাওয়ার জন্য। ওরেনে যাওয়ার জন্য। আর কিন্তু যদি একবার আমি খারাপ পেয়ে যাই, তখন তো আমি নিজেও আসবো না, সাথে আরেকজন যদি আসতে চাই, তাকে আমি করবো যে না, এটা সার্ভিস ভালো না। জি, যেমন আমাকেই, মানে আমারই বিষয় যেটা আর কি, একটু না বললেই নয়, যে আমার পরিবহনে যারাই যাতায়াত করে যে কোনো সময়, আমি দেখছি যে আসলে আল্লাহ পাক আমাকে এতটা সম্মান জায়গায় রাখছে, যে যদি 40টা যাত্রীও আসে, যেমন ওই দিন হিলি থেকে আসছে প্রায় 40 বুকিং, আমি গনে দেখছি 27 জন যাত্রী আমাকে সালাম দিয়ে নামছে, ড্রাইভার সাহেব থ্যাংক ইউ, গুড, তুমি অনেক ভারী গাড়ি ভালো চালাইছো। আসলে আর এত অ্যাডভান্স করে যে আমরা পৌঁছতে পারবো ধারণাই ছিল না। আমরা হানিফ এসারে যেতাম, তার চেয়ে অনেক ভালো পরিবহন আপনাদের লাগলো, সময় শর্ট লাগলো, গাড়িও ভালো চালাইছেন, এবং পরিবেশ পরিস্থিতি আপনাদের অনেক উন্নত। আমি বললাম যে স্যার ঠিক আছে, আপনারা দীর্ঘ সময় আমাদের পরিবহনে যাতায়াত করবেন, তাহলে ইনশাল্লাহ আমরা আরো অগ্রসর হতে পারবো আপনাদের প্রতি। ঠিক আছে ফিরোজ ভাই, ধন্যবাদ আপনাকে। তবে আমার আরেকটু ছোট্ট পরিচয় আছে, সেটা না দিলে, যেহেতু এত কথা বললাম, আচ্ছা বলেন। আমি এইটুকু বয়সে 2বার শ্রমিক নেতা গাইবান্ধা মোটর শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ছিলাম। আচ্ছা, এতটুকু বয়সে যাক, আল্লাহ পাক আমার ওখান থেকে বের হয়ে আসছি, আবার নেতাগিরি থেকে এসে গাড়ি কিনলাম, ওখান থেকে মাহাজনী শিখলাম, মাহাজন থেকে আবার গাড়ি চালাইতেছি। আমার পরিবারে আমার এক ছেলে এক মেয়ে, ছেলে বিএসসি ইঞ্জিনিয়ার, মেয়ে ক্লাস 9-এ পড়তেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ পাক আমি যে কদিন গাড়ি চালাতে পারি, যেন এখন যেভাবে চালাইতেছি এতটুকু সম্মান এবং এত সুন্দরভাবে যেন ড্রাইভ করে এই পরিবহন থেকে বাকি জীবন শেষ করে বের হয়ে যেতে পারি, এতটুকু আশা নিয়ে আমিও গাড়ি চালাইতেছি। মহাজনেরা আমাকে ওইভাবে ভালোবাসতেছে, যার জন্যই ইনশাল্লাহ আমি দোয়া করি এই পরিবহনের জন্য, যেন আল্লাহ আরো এই পরিবহনটাকে অনেক বড় জায়গায় পৌঁছায় দেয়। ধন্যবাদ ফিরোজ ভাই আপনাকে, আপনি অনেক সময় দিলেন, অনেক কষ্ট করলেন আমাদের জন্য। না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের অরিন ট্রাভেলস আরো অনেক দূর আগে যাবে। জি, এবং আসল কথা কি, আমার যতটুকু মনে হয় যে মানুষের টাকা পয়সাই সব না, সম্মানটা অনেক বড় অনেক জিনিস। বড় জিনিস। যেখানে সম্মান পাওয়া যায়, মানুষ সেখানেই থাকার না, চেষ্টা করে আমাদের বেশি মতন আর কি। একজন ড্রাইভারকে মহাজন এত সম্মান দিয়ে রাত 3টের সময় হলেও কথা বলে, এটা অনেক বড় কিছু, অনেক অনেক বড় বিশাল পাওয়া বিশাল এটা। ব্যাপার, এটা অনেক বিশাল পাওয়া, যার জন্যই। ঠিক আছে, আপনাদের অরিন ট্রাভেলস এর উন্নতি কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি। জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, নাম্বার দিতে হবে।